আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানকে দেখে শিক্ষা আর থামবে না কিম। এদিকে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী সহ একই পরিবারের নিহত 12। সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি হামলায় একই দিনে নিহত 100 ফিলিস্তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানকে দেখে শিক্ষা আর থামবে না কিম। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না বলে সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। এ নিয়ে দর কষাকষি ও সম্ভাব্য চুক্তির আলোচনার মধ্যেই তেহরানে হামলা করে সফল তেল আবিব। ইরানের পাল্টা প্রতিরোধ ইসরায়েল যখন কণ্ঠসা, তখন যুক্তরাষ্ট্র B-2 নাম্বার পাঠিয়ে 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেলছে যুক্তরাষ্ট্র। বিশ্ব মোড়লদের এমন আগ্রাসী কাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শক্তি। বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপে থাকা উত্তর কোরিয়া ইরানের পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, তেহরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে আমেরিকা B-2 বোমারু বিমানের হামলার বিশ্বের উদীয়মান শক্তি নাড়িয়ে দেয়। পূর্ব এশিয়ার নীতি নির্ধারক এবং বিশ্লেষক ইতিমধ্যেই ঘটনার মূল্যায়ন শুরু করেছেন। তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের মুখোমুখি হচ্ছেন। এই ঘটনা উত্তর কোরিয়ার কাছে কি সংকেত পাঠাবে যে দেশটির পারমাণবিক অস্ত্রাগার ইরানের থেকে অনেক বেশি উন্নত? বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ পিয়ংইয়ং এর অস্ত্র কর্মসূচি ত্বরান্বিত করা এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা গভীর করার সংকল্প আরও শক্ত করতে পারে। পাশাপাশি কিম জং উনের পশ্চিমা বিশ্ববিরোধী শাসককে আরও শক্তিশালী করতে পারে। উত্তর কোরিয়া মনে করা স্বাভাবিক যে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে মার্কিন প্রচারণার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রই চূড়ান্ত প্রতিরোধ। উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে রাজি করার জন্য বছরের পর বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিম জং উন সরকারের কাছে একাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। একই সঙ্গে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যার সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র পৌঁছাতে পারে, যার অর্থ কোরিয়ান উপদ্বীপে যে কোনো সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি অনেক বেশি হবে। দক্ষিণ কোরিয়ার ওয়াং বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়ার গবেষণাগার বিপক লিং উংচুং বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় প্রেসিডেন্ট ট্রাম্পের হামলা সন্দেহে উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা টিকে থাকা এবং পারমাণবিক অস্ত্র তৈরির দীর্ঘস্থায়ী নীতির বৈধতাকে আরও জোরদার করবে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক মার্কিন বিমান হামলাকে একটি পূর্ব সামরিক হুমকি হিসেবে দেখে এবং সম্ভাব্য পূর্ব সামরিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য নিজস্ব ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ত্বরান্বিত করবে। শুধু উত্তর কোরিয়া নয়, রাশিয়াও পারমাণবিক অস্ত্র তৈরি বাড়াতে পারে। প্রভাবশালী রুশ রাজনীতিক, দার্শনিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুমিং বলেছেন, কেউ কেউ কখনো এই ভ্রমের মধ্যে আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কোনোভাবে আমাদের পাশ কাটিয়ে যাবে। তা হবে না। আমরা এরই মধ্যে এর গভীরে রয়েছি। যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে। যদি কিছুই তাদের ইরানে বোমা হামলা থাকে না থামায়, তবে পরে আমাদের লক্ষ্যবস্তু করা সত্ত্বেও কিছু মাথায় থাকবে না। কোনো এক সময় তারা সিদ্ধান্ত নিতে পারে যে রাশিয়া ইরানের মতো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত নয়, অথবা হামলার জন্য অন্য কোনো মজুদ খুঁজে পেতে পারে। কোনো ভুল করবে না, আমরা যুদ্ধে রয়েছি। ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী সহ একই পরিবারে নিহত 12। ইসরায়েলি এক গুপ্ত হামলায় ইরানি বিজ্ঞানী সিসিন সাবের নিহত হন। একই হামলায় তার পরিবারের আরও 11 সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন নারী, শিশু, বয়স্ক সদস্যরাও। প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার রাতে ইরানের উত্তরাঞ্চলের আস্তান শাফি শহরে এ হামলা হয়। এটি কম্পিনিয়ান সাগরের কাছাকাছি অবস্থিত। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এই হামলা হয়। প্রকাশিত পারিবারিক ছবিতে দেখা যায়, একটি ঘরে থাকা সাবের পরিবারের সবাই ওই হামলায় নিহত হন। ওই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় সন্ত্রাসের নগ্ন উদাহরণ বলে আখ্যায়িত করেছেন ইরানের সরকারি বার্তা সংস্থা পেস টিভি। প্রতিবেদনে আরও বলা হয়, গত 12 দিনে ইসরায়েল অন্তত 14 জন ইরাকি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। যদিও এসব হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল, তবে আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে
টার্গেট কিলিং এবং রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ড ইরান জুড়ে গভীর শোক এবং উত্তেজনার জন্ম দিয়েছে। দেশটির রাজনীতিক, ধর্মীয় এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন এটি ইরানিদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সরাসরি হস্তক্ষেপ। ইরানের এক শীর্ষ স্থানীয় সংসদ সদস্য বলেছেন, বিজ্ঞানীদের হত্যা করা মানে জাতির ভবিষ্যৎ ও আত্মনির্ভরতা নষ্ট করার চেষ্টা। এটি কোনো সামরিক সংঘর্ষ নয়, এটি আমাদের ভবিষ্যতের বিরুদ্ধে দৃঢ় অপরাধ। তেহরান এরই মধ্যে এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। এদিকে যুদ্ধবিরতির হঠাৎ নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই হামলা যদি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জর্ডানে ইসরায়েলের সামরিক মহড়া। জর্ডান উপত্যকায় পরিকল্পিত সামরিক মহড়া ঠিক করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় এলাকায় ভারী সামরিক যানবাহনের চলাচল এবং সেনা সদস্যদের গতিবিধি দেখা যাবে। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এটি একটি পূর্ণ নির্ধারিত অনুসরণ এবং এর সঙ্গে সরাসরি কোনো নিরপেক্ষ হুমকির সম্পর্ক নেই। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের একটি কৌশলগত বার্তা হাতে পড়ে। বিশ্লেষকরা বিশেষ করে যখন আঞ্চলিক উত্তেজনার মধ্যে রয়েছে। মাত্র দুদিন আগে ইসরায়েল এবং ইরান একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে অনেকেই স্বয়ংক্রিয় নিঃশ্বাস হিসেবে দেখলেও পরিস্থিতি যে এখনও ভঙ্গুর তা মনে করিয়ে দিচ্ছে এই মহড়া। জর্ডান উপত্যকা দীর্ঘায়িত করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত, যেখানে ইসরায়েলি বাহিনীর তৎপরতা নজরে রেখেছে আন্তর্জাতিক মহলও। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং সামরিক প্রস্তুতি নিয়েও ইসরায়েলের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে আলোচনার পরিকল্পনা রয়েছে। ইসরায়েল ইরান সাম্প্রতিক যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের 12 দিনের হামলায় অন্তত 627 জন ইরানি নিহত এবং প্রায় 4870 জন আহত হয়েছে। অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 28 জন। ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 100 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 400 জন। নিহতদের মধ্যে শিশু ও ক্ষুধার্ত প্রার্থীরাও রয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অ্যানাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় বুধবার চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও 400 জনের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অনেকেই খাদ্য মানবিক সহায়তা দিতে এগিয়েছিল বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার পূর্ব অংশে জাবাইয়া এলাকায় 2টি বিমান হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। আহত হয়েছে আরও অনেকেই। এছাড়া মধ্য গাজায় টেনিও এলাকায় সহায়তা দিতে গিয়ে দখলদার বাহিনীর গুলিতে আটক হয়েছে অনেকেই। দক্ষিণ গাজায় রাফা শহরের পশ্চিম অংশে 3 জন সহায়তা প্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম গাজা শহরের একটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় 9 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 4 জন শিশু। আহত হয়েছে অনেকেই। গাজা শহরের উত্তর পশ্চিম অংশে এক ফিলিস্তিনি বাড়িতে বোমাবর্ষণে এক মা ও তার 2 সন্তান সহ 5 জন নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া আল নাতাজ এলাকায় 2টি বাড়ি ধ্বংস হওয়ার পর 3টি লাশ উদ্ধার করা হয়েছে। 5 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় গাজার দেইড আল বালা শহর এবং নুসাইরাত শরণার্থী ক্যাম্পে 2টি বাড়িতে ইসরায়েলি হামলায় 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অসংখ্য। খান ইউনুসের পূর্ব অংশের আবাসন শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে সহায়তা দিতে আসা 2 জন সহ 5 জন নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া আল বালা এলাকায় ওমারি মসজিদের কাছে মানুষ জড়ো হওয়ার সময় এক বিমান হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে গাজা শহরের একটি বাড়িতে বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। জাবাইয়া এলাকায় আরও একটি বাড়িতে হামলা হয়, 22 জন নিহত হয়েছেন। সেখানে আহত হওয়ার